হোয়াট দ্য ফাক, তুই আমার হ্যালুসিনেশন না? রমণী দাঁত খিঁচল। লজ্জায় তৎক্ষণাৎ দুই হাতের নরম আঁচলায় আড়াল করে নিল পেল্লব মুখখানা। যুবকের অমন স্বনিগ্ধ কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই সপ্তদর্শী অত্যন্ত বিতৃষ্ণাভরা কণ্ঠে পরপরই গজগজ করে শুধালো, আপনি কি অন্ধ নাকি বেহায়াপনার উপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী নির্লজ্জ বেহায়া পুরুষ? ঘরের ভেতর আস্ত একটা জলজান্ত মানুষ থাকা সত্ত্বেও কেউ এভাবে? থামল মাহি। বাদবাকি কথাটুকু পূর্ণ করতে গিয়ে নিজেই হাঁসফাঁস করে উঠল লজ্জায়। পরক্ষণে তিক্ত বিরক্ততায় কুঁচকে নিল মুখ। ওদিকে যুবক কেমন তালগোল পাকিয়ে চেয়ে আছে এখনো। সুদর্শন মুখখানায় তার সে কি সন্দিহান ভাবস্রোত। ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করছে নিজের নিম্নাংশের ঠোঁট। তার পা দুটোর ঠিক পাশে মেঝেতে অবহেলায় লুটিয়ে আছে সফেদ রঙা তোয়ালেটা। রুডমানব কপাল গোছালো। মেরুদণ্ডের হাড় সামান্য বাঁকিয়ে আলগোছে মেঝে থেকে তুলে নিল অবহেলিত তোয়ালেটা। পরক্ষণে শক্ত মুখভঙ্গি বজায় রেখে তোয়ালেটা ফের কোমরে পেঁচাতে পেঁচাতে মুগ্ধ কেমন স্বনিগ্ধ গলায় শুধালো, সবটা কি দেখে ফেলেছিস? তৎক্ষণাৎ লজ্জায় লাল হলো সপ্তদর্শীর পেলব মুখখানা। কান দুটোর সরু ছিদ্র দিয়ে একনাগাড়ে বেরোচ্ছে লজ্জিত উষ্ণ ধোঁয়া। সপ্তদর্শী চাপা ক্ষোভ প্রকাশ করার ন্যায় তখনই তেতো কণ্ঠে পাল্টা উত্তর ছুঁড়ে বলল, চুপ করুন বেহায়া লোক, কিচ্ছু দেখিনি আমি। সহসা দুষ্টু হাসির রেশ ফুটল সুদর্শনের বাদামি অধর যুগলে। মেয়েটাকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করবার মানুষ সে? যুবক কদম বাড়ালো। মুখে কপট নাটকীয় ভাবভঙ্গিমা ধরে রেখে আচমকাই দুষ্টু কণ্ঠে আওড়ালো, ওহো বান্দির মেয়ে, এমন একটা ভিআইপি দৃশ্য ফ্রিতে দেখার সুযোগ পেয়ে কেউ থোড়াই হাতছাড়া করে? তুই দেখছি বড্ড বোকা। থাক, ব্যাপার না, তখন দেখিসনি তো কি হয়েছে, এবার দেখবি একদম সামনে থেকে স্পষ্টভাবে। লজ্জায় নিঃশ্বাস আটকে গেল মাহির। বুক কেঁপে উঠল ধক করে। কাপত্রয়ী পদযুগল তার শিরশির করছে বেশ। উদ্যোগী হয়েছে ছুটে যাবার প্রয়াসে। গুনে গুনে মাত্র একখানা কদম বাড়ালো সপ্তদর্শী। আর অমনি পেছন থেকে তার নরম তুলতুলে হাতের কবজি সন্ধিতে টান পড়ল ভীষণ। মাহি থমকায়। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল অলক্ষ্যে। রুডমানবের রুক্ষ হাতের মুঠোয় বন্দিরত নিজের কবজি সন্ধি মোচড়াতে লাগল অনবরত। অভ্যন্তরে ভয়ডর লুকিয়ে রেখে কপট ঝাঝালো কণ্ঠে আওড়ালো, ছাড়ুন। নিজের মনমর্জিতে সর্বদা অটুট থাকা মাফিয়ার শ্যাডো মনস্টার আজ থোড়াই শুনবে মেয়েটার এহেন বাক্য। সে উল্টো এক হ্যাচকা টানে সপ্তদর্শীকে নিয়ে নিল নিজের বড্ড কাছে। মাহি মোচড়াচ্ছে। তার পিঠ ঠেকেছে রুডমানবের রুক্ষ বক্ষভাজের সনে। হাতখানা এখনো ছাড় পায়নি তার। মুগ্ধ বাঁকা হাসল এই পর্যায়ে। ছুটন্ত চড়ুইকে দক্ষ কায়দায় এক হাতে নিজের বুক পিঞ্জরে আটকে রেখে অন্য হাতখানা আলগোছে ছোঁয়ালো সপ্তদর্শীর মসৃণ কাঁধে। মাহির নড়চড় বাড়ল তৎক্ষণাৎ। মুক্ত থাকা ডান হাতটা হুট করে এগিয়ে এনে সুদর্শনের সুশ্রী গৌরবর্ণ মুখখানা খামচে ধরতে গেলেই আচানক মুখ সরিয়ে নেয় মুগ্ধ। মেয়েটারই রূপ উপস্থিত বুদ্ধির প্রকাশ দেখে যুবক কেমন ঠোঁট পিষে হাসল। পরমুহূর্তে সপ্তদর্শীর মুক্ত কোমল হাতখানা ঘুরিয়ে এনে হুট করেই চেপে ধরল তারই পিঠের সনে। ঘটনার পরিক্রমায় আটকা পড়ল মাহি। ছটফটাতে লাগলো বেশ। রুডমানবের তখন কি হলো কে জানে। তার সুদর্শন মুখাব্যয় থেকে আচমকাই উধাও হয়ে গেল এতক্ষণে সকল দুষ্টুমির ছাপ। সেথা এবার ভর করল আসক্তির উৎসর্গ। যুবক ঘাড় এগোলো। ধীরে ধীরে আলগোছে মুখ নামালো সপ্তদর্শীর কানের কাছে।
তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে রমণীর গায়ে। মেয়েটা বোধহয় ধীরে ধীরে কুপোকাত হচ্ছে। যুবকের রুক্ষ অধর যুগলের মোলায়েম স্পর্শ কানের লতি ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর। অদ্ভুত অজানা অনুভূতিতে বুকের ওঠানামার গতি জোরালো হলো বেচারির। চোখ দুটো বুজে এলো আবেশে। সুদর্শন হিসহিসিয়ে যাচ্ছে। মেয়েটার কানের কাছে নাক ঠোঁট ছুঁয়ে হাসকি স্বরে বলে ওঠে, পাখিটা দেখতে সুন্দর না সিগনোরা? পছন্দ হয়েছে তোর? তখনই বিস্ফোরিত আকারে দৃষ্টি মেলল মাহি। অবাধ্যতায় কুঁচকে নিল ললাট। কাঁপা কাঁপা কণ্ঠে মিনমিনিয়ে জিজ্ঞেস করল, কোন পাখি? তৎক্ষণাৎ অধরে দাঁত বসালো মুগ্ধ। আচ্ছন্নতায় বুঁদ হয়ে ধীরে ধীরে নিজের রুক্ষ হাতখানা গড়িয়ে আনল মেয়েটার গা থেকে। মাহি নিস্তব্ধ, নিগড় চোখে চেয়ে আছে সম্মুখে। এরই মধ্যে রমণী স্পষ্ট টের পেল তার বাঁকানো কোমর হতে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে সুদর্শনের শক্তপোক্ত হাত। মুহূর্তেই জমে গেল মাহি। রুডমানবের রুক্ষ আঙুলগুলো আচানক নিজেদের আধিপত্যের ছাপ বসালো সুনিতম্বার সুঢল কোটি দেশে। তৎক্ষণাৎ সর্বাঙ্গ কেঁপে ওঠে রমণীর। স্পর্শকাতর অঙ্গে এহেন অস্বস্তিকর পরশ সইতে না পেরে মানবী কেমন ফুপিয়ে উঠে আওড়ালো, হাত সরান বিস্ট, আপনি আমাকে এভাবে ছুঁতে পারেন না। কথাটা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে যুবকের শক্তপোক্ত হাতের মুঠোয় চাপ বাড়ল। সেই চাপে পিষ্ট হল সপ্তদশীর মোলায়েম অঙ্গ। তখনই কোকিয়ে ওঠে মাহি। বেচারির কান্নার বেগ বাড়তেই মুগ্ধ ছেড়ে দিল তার হাত দুটো। পরক্ষণে চোখের পলকে এক হাতে আলগোছে আঁকড়ে ধরল মেয়েটার সুদীর্ঘ মসৃণ কণ্ঠা। কান্না থামল না মাহির, উল্টো বেড়ে গেল কয়েক গুণ। যুবক ধীরে ধীরে রমণীর গ্রীবা উচালো। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে ওড়ালো, তোকে যেভাবে ইচ্ছে সেভাবে ছোঁয়ার সকল অধিকার আমার আছে পিচ্চি। বাক্যটুকু বোধগম্য হয়নি মাহির। সে তো কান্নায় মত্ত। যুবকের বেহায়া হাতের অশালীন স্পর্শ গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে তার। এ কি কম কষ্টের? মুগ্ধ আজ পাত্তা দিল না সেসবে। মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে উন্মত্ত সে। ঠিক তখনই মাহি করে বসল আরেক কাণ্ড। মুক্ত বাহাতের কনুই দিয়ে আচানক আঘাত বসালো রুডমানবের পেটানো উদর বরাবর। এহেন আকস্মিক কাণ্ডে আচ্ছন্নতার ঘোরে ডুবে থাকা সুদর্শন দুলে উঠল খানিক। তার পাহাড়সম দেহটা সামান্য নড়বড়ে হতেই চড়ুইয়ের ন্যায় আবদ্ধ খাঁচার ফাঁক গলিয়ে বেরিয়ে গেল মাহি। বাঁচার প্রাণপণ চেষ্টায় তখনই সরে দাঁড়ালো 2 কদম। হাঁপিয়ে উঠেছে সে। শুষ্ক ঢোক গিলছে অনবরত, কাঁপছে থরথর করে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো যুবকের অগ্রসর পদধ্বনি। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মাহি। ভয়ে চোখ মুখ খিচে ছুট লাগালো দরজার পানে। তবে কাণ্ড দেখো, পথিমধ্যে মখমলি দামি কার্পেটের সঙ্গে পা বাঁধল মেয়েটার। আর অমনি বেচারি উল্টে পড়ল মেঝেতে। ভাগ্যিস মোটা মখমলি কার্পেটের উপর পড়েছে সে, নয়তো এতক্ষণে শেষ রক্ষে ছিল না তার। মাহি ভয়ে ভয়ে ফের 2 হাতে ভর দিয়ে উঠবার প্রয়াস চালালো। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরল মেয়েটার ডান পা। মুহূর্তেই থমকায় মাহি। কিছু বুঝে উঠবার আগেই পায়ে পড়ল বিশাল টান। মুহূর্ত ব্যয়ে বেচারি কেমন এক ঝটকায় পিছিয়ে এলো বেশ। সপ্তদশী দাঁত খিসল। তরাক ঘাড় বাঁকিয়ে তাকালো বেয়াদব সুদর্শনের পানে, যিনি আপাতত উদম গায়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। যার কোমরের বড্ড নিচে স্রেফ একখানা সফেদ রঙা তোয়ালের উপস্থিতি। তার মুখখানার অভিব্যক্তি ধরাছোঁয়ার বাইরে। ধীরে ধীরে ঝুঁকে আসছে ভাবলেশীন কায়দায়। মাহি তখনই চোখ বুজে নিল লজ্জায়। কুণ্ঠিত কণ্ঠে দাঁত খিঁচে আওড়ালো, ছাড়ুন আমায় বজ্জাত লোক,
কী সব আবোল তাবোল কাজকর্ম করতে চাচ্ছেন আপনি? পিয়ার্সিং করা ঠোঁটখানা কামড়ে হাসল রুট মানব। মেয়েটার কথার বিন্দুমাত্র প্রতিউত্তর দেবার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ সপ্তদশীকে একটানে তুলে নিল কাঁধে। মাহি মোস্টায় ভীষণ। তড়িঘড়ি করে লম্বা লম্বা নখর দিয়ে খামচে ধরল নির্দয় মানবের ফর্সা উদম পিঠ। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালেন না মাফিয়া বিস্ট। উল্টো কণ্ঠে দুষ্টুমির ছাপ টেনে শুধালো, নখগুলো বাঁচিয়ে রাখ সিগনোরা, ভবিষ্যতে ভীষণ কাজে লাগবে। মাহি কানে তুলল না সেসব কথা, খামচাতে লাগলো যুবকের পিঠ। ওদিকে ব্যস্ত সুদর্শন। 2 কদম হেঁটে এসে আচমকাই মেয়েটাকে ছুঁড়ে ফেলল মখমলি বিছানার কোলে। অতপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপ্টে মেয়েটার পানে এগিয়ে আসতে আসতে আলগোছে হাত রাখল নিজের কোমরে পেঁচিয়ে রাখা তোয়ালের গায়ে। তা অবলোকন হওয়া মাত্রই চোখ খিচে বন্ধ করে নিল মাহি। অথচ তার এহেন ভাবস্রোতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে যুবক অত্যন্ত বেসুরো গলায় গেয়ে উঠল, আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি, ও সোনা ও সোনা। এই বুঝি আকাশ ভেঙে পড়ল সপ্তদশীর মাথার উপর। বেচারি তখনই 2 হাতে মুখ ঢেকে উবুর হয়ে নিজেকে আড়াল করল মখমলি বিছানার কোলে। করুণ কণ্ঠে আওড়ালো, ইয়া খালিদ, উদ্ধার করো, দূর হন আমার চোখের সামনে থেকে বেহায়া লোক। দুষ্টু হাসল মুগ্ধ। তৃষ্ণার্ত চাতকের ন্যায় সপ্তদশীর ক্ষুদ্র বদন পানে খানিকটা ঝুঁকে এসে এক হাতে তখনই পিছমোড়া করে আঁকড়ে ধরল মেয়েটার 2 হাত। মাহি ভরকায়। অজানা উদ্ভর চিন্তায় আমতা আমতা করে শুধায়, কি করছেন আপনি বিস্ট? দেখুন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কথাগুলো শুনেও না শোনার ভান ধরলেন মাফিয়া বিস্ট। সপ্তদশীর অধিক নড়চড়ে খানিকটা বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, ডোন্ট মুভ সিগনোরা, লেট মি ডু মাই ওয়ার্ক। থামল না মাহি। তরাক প্রয়াস চালালো বিছানা থেকে উঠে আসার। তবে বালাইসার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষের অমন আগ্রাসী থাবায় আটকা পড়েছে তার 2 হাত। তা কি আর অত সহজে ছাড়া পায়? মুগ্ধ সময় নিল। রয়ে শয়ে মোচড়াতে থাকা মাহির ঘাড়ের বড্ড কাছে মুখ নামিয়ে আনল মাফিয়া বিস্ট। দেখল সেথায় অবাধ্য চুলেদের আসর বসেছে। তা যেন বিরক্তি বাড়ালো রুড মানবের। সে তখনই উদ্যোগী হাতে মেয়েটার ঘাড়ের কাছে আঁকড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে উন্মুক্ত হলো সপ্তদশীর মসৃণ মাখনের ন্যায় ঘাড়ের ত্বক। যুবক কিয়ৎক্ষণ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল সেদিকে। তাকিয়ে থেকে তৃষ্ণা মিটছে না তার। তাই তো বেপরোয়া যুবক উন্মত্ততায় অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গিলে আলগোছে ঠোঁট বসালো মেয়েটার ঘাড়ে। তখনই ছটফটিয়ে ওঠে মাহি। কান্নারা বাঁধ ভাঙল তার। বুক ভাঙা আর্তনাদে কাতর হতেই হকচকিয়ে ওঠে মুগ্ধ। হতবম্বের ন্যায় তাকালো মেয়েটার পানে। মেয়েটা কি তাকে ভুল বুঝল? সে কি সত্যিই ভাবল নির্দয় মাফিয়া বিষ তাকে এখনই কাছে টেনে নেবে? এহেন ভাবনার ডোরে আটকে থেকে মুগ্ধ তৎক্ষণাৎ খানিকটা পিছিয়ে গেল। পরপরই আবার কি মনে করে সপ্তদশীর মাথার উপর আলতো করে হাত ছুঁয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, ডোন্ট বি অ্যাফ্রেড মাই গার্ল, আই অ্যাম নট এ পেডোফাইল, আই ওন্ট ডু এনিথিং উইথ ইউ আনটিল ইউ টার্ন 18 সিগনোরা, আই অ্যাম স্টিল ওয়েটিং। সহসা কান্না ভুলে হতবিহ্বল ভাব ধরল মাহি। নাক টানতে টানতে আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো লোকটার অভিমুখে। চোখে মুখে একরাশ অবিশ্বাস্য ছাপ ফুটিয়ে স্নিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, সত্যি? যুবকের গুরুগম্ভীর উত্তর শুনে খানিকটা স্বস্তি পেল মাহি। চোখ দুটো নামিয়ে এনে নাক টানতে টানতে আচমকা কিছু একটা বোধগম্য হওয়ায়
তরাগ বিস্ফোরিত দৃষ্টিতে ফের তাকালো যুবকের পানে। দেখল নির্দয় মাফিয়া মনস্টার কেমন নিষ্পলক দৃষ্টিতে তার পানে এখনও তাকিয়ে আছে। মাহি ইতস্ততা জড়ানো কণ্ঠে মিনমিনিয়ে শুধালো, তার মানে আর 15 দিন পর আমি 18তে পড়লে আপনি আমার সাথে ইন্টিমেট হব। কথার মাঝপথে যুবকের অমন নির্বিকার উত্তরে থতমত খেয়ে বসল সপ্তদশী। লজ্জায় রাঙা হলো মুখ। অস্বস্তিতে তখনই খামচে ধরল মখমলি বিছানার চাদর। এরই মধ্যে যুবক আবারও মুখ এগিয়ে আনলো মাহির দিকে। ঘাটটা সামান্য কাত করে দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপ্টে আচমকাই আলতো হাতে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম চুলের গোছা। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। জিভ নাড়িয়ে কিছু একটা বলতেই যাবে, তার আগেই শুনতে পেল যুবকের গমগমে কণ্ঠ। তোর যত ইচ্ছে উড়ে নে পিচ্চি, তোর স্বাধীনতার স্থায়িত্ব আর মাত্র 15 দিন। সেদিন একদিকে ঘড়ির কাঁটায় 12টা বাজবে, আরেক দিকে তোর গায়ে সারা জীবনের জন্য দাগ বসবে আমার নামের। যে দাগ তুই মরে গেলেও তোর গা থেকে মুছবার ক্ষমতা হবে না কারো। যে দাগ চিরদিন তোকে চিৎকার করে বলে যাবে, ইউ আর দ্য ফাকিং বিউটি হু অনলি বিলংস টু মি। শুষ্ক ঢোক গিলল মাহি। কাঁপা কাঁপা কণ্ঠে পরক্ষণেই বলে উঠল, আমি কখনোই আপনার হব না। আমার সর্বাঙ্গে জোরপূর্বক আপনার কলঙ্কিত ছোঁয়া লাগলেও আমি কোনোদিন আপনার হব না বিস্ট। জাস্ট গেট দ্যাট ইন ইউর মাইন্ড। সহসাই ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট হলো রুড মানবের অধর কোণ। চেহারায় নামল চিরচেনা রুডতা। হাতের জোর বাড়িয়ে কণ্ঠে একরাশ আধিপত্যের সুর ঢেলে সে আওড়ালো, ও মাই ফাকিং সিগনোরা, ডু ইউ নো বেব, আই হ্যাভ টক্সিক ট্র্যাক্স, সো আই অ্যাম এক্সপেক্টিং ইউর চ্যালেঞ্জ। বিকেলের ম্লান আলোয় গা ঢাকা দিয়েছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। ঘুটঘুটে সফেদ রঙা মেঘেদের সেকি ছড়াছড়ি। রাত নাগাল স্নোফল হবে নিশ্চিত। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম পায়চারি চালাচ্ছে প্যালেসের বিশাল অতিথি কক্ষে। পায়চারির মাঝপথে মধ্যবয়স্ক কেমন তন্ময় চোখে তাকাচ্ছে কক্ষের দুয়ার পানে। কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষায় অপেক্ষার প্রহর যেন থমকে দাঁড়িয়েছে এক জায়গায়। টলছে না তার অপেক্ষা নামক কাঁটা। মধ্যবয়স্কের গায়ে জড়ানো একখানা কালো রঙা ওভারকোট, 2 হাতে গ্লাভস, মাথায় মাংকি ক্যাপ। বাইরে যা ঠান্ডা পড়েছে না, কয়েক সেকেন্ড জানালার কাছে দাঁড়িয়ে থাকা দুষ্কর যেন। মধ্যবয়স্ক বড় অস্থির। অস্থিরতার ছাপ ফুটিয়ে 2 হাত কোমর পিঠে আটকে রেখে গতি বাড়িয়েছেন পায়ের। ঠিক তখনই কক্ষের দুয়ার হতে ধেয়ে এলো একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালেন মধ্যবয়স্ক। আর অমনি তার তন্ময় চোখ দুটো কেমন স্বস্তিতে নিগুট হলো রুডমানবের সুদর্শন মুখ পানে। গটগটিয়ে কক্ষে প্রবেশ করছেন মাফিয়া বিস্ট। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগার, 2 হাত গুজে রাখা প্যান্টের পকেটে। পরনে একখানা কালো রঙার শার্ট, বুকের মধ্যিখান উন্মুক্ত। তার উপরে জড়িয়ে রাখা কালো রঙা লং কোট। দাম্ভিকতার জোরে উঁচু ঘাটটা সামান্য নড়েনি অবধি রুড মানবের। না উদ্বেগ নিয়ে তাকালো অত দূর থেকে ছুটে আসা হিমাংশু রায়ের পানে। অথচ হিমাংশু রায় কেমন ছলছল চোখে তাকিয়ে দেখছেন একমাত্র বোনপোকে। যুবক যখন গটগট পায়ে ডিভানের কাছে এগোচ্ছে, ঠিক তখনই হিমাংশু রায় মোটা কণ্ঠে শুধালেন, কেমন আছো অধীর? থামলেন না মাফিয়া বিস্ট। ব্যস্ত কদমে ঠাটবাট বজায় রেখে ডিভানের কাছে এগোতে এগোতে বলল, যেমন দেখছেন। নীরবে মুচকি হাসলেন হিমাংশু রায়। ছেলেটার এহেন তেরা উত্তরে অভ্যস্ত সে। নতুন করে অবাক হবার কারণ খুঁজে পেলেন না তিনি। কিয়ৎক্ষণ মৌনতা বজায় রেখে পরক্ষণেই আওড়ালেন, জিজ্ঞেস করলে না আমি কেমন আছি?
যুবক নিরুত্তাপ। ডিভানের কোলে নিজের পাহাড়সম দেহটা এলিয়ে দিয়ে রাজার ন্যায় পায়ের উপর পা তুলে বসল। মন মর্জিতে বাঁকা কণ্ঠে বলল, দেখে তো মনে হচ্ছে বেঁচে আছেন, তাহলে নতুন করে জিজ্ঞেস করে সময় নষ্ট করব কেন? থতমত খেলেন হিমাংশু রায়। ছেলেটা আগে না হয় কর্কশভাষী ছিল, তবে এখন যে আরও 2 ধাপ বেড়েছে তার এহেন স্বভাব। মধ্যবয়স্ক খানিক সময় নিয়ে কপাল চুলকালেন। এরই মধ্যে মুগ্ধ কেমন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন এসেছেন? সহসা শটান হলেন হিমাংশু রায়। মৃদু গলা খাকারি দিয়ে প্রতি উত্তরে আওড়ালেন, শ্যামার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম একটু দেখে যাই, কোথায় ও? রুডমানব মধ্যবয়স্কের সম্মুখে পায়ের উপর পা তুলে সিগার ফুঁকছে। ভদ্রতার লেশমাত্রও নেই তার মধ্যে। তবুও হিমাংশু রায়ের সেদিকে মনোযোগ নেই। তিনি ব্যস্ত নিজের কার্যসাধনে। এদিকে মুগ্ধ ততক্ষণে মুখ খুলল। গমগমে গলায় বলল, যেখানে সব সময় থাকে। অতঃপর ফের নীরবতা নামল সম্পূর্ণ কক্ষে। মধ্যবয়স্ক কিয়ৎক্ষণ মৌন থেকে কথা সাজালেন মনে মনে। আর দৃষ্টে যুবককে এক আধবার অবলোকন করে পরক্ষণেই কুটিল ভাবস্রোতে বলতে লাগল, একটা কথা জানো অধীর, মানুষের শেষ ইচ্ছে পূরণ না হলে নাকি তার আত্মার শান্তি পায় না। তুমি তো জানোই, শ্যামার শেষ ইচ্ছে ছিল ও আমাদের সাথে দুর্গাপুজো দেখবে। কিন্তু ভাগ্যের কি লীলা দেখো, এর আগে আমার বোনটা। থাকো সব কথা। তোমাকে কতবার করে বললাম, শ্যামার অস্থিগুলো নিয়ে একটাবার এসো কলকাতায়, বিসর্জন দাও ওকে। তবে তুমি তো শুনলেই না। থামলেন হিমাংশু রায়। ঘুরে তাকালেন সুদর্শনের পানে। যুবক থমকে বসে আছে। তার আঙুলের ভাঁজে আটকে থাকা সিগারটা অনায়াসে পুড়ছে। মধ্যবয়স্ক বেশ বুঝলেন কাজ হচ্ছে। তিনি জানতেন দ্য গ্রেট রুশদি কিংয়ের পাথুরে মন কেবল তার মায়ের জন্যই নরম হয়, অন্য কিছুর জন্য নয়। আর তাই তো এই সুযোগটাই লুফে নিলেন তিনি। মুখাবয়ে কপট কাতরতা লেপ্টে রেখে কদম বাড়ালেন মুগ্ধর পানে। কণ্ঠ আরও খানিকটা ভেঙে শুধালেন, কি এমন রাগ তোমার আমাদের প্রতি অধীর? ঠিক কতগুলো বছর ধরে তুমি একটাবার নিজের বাড়ির চৌকাঠ মারাওনি, সে খবর কি তোমার আছে? শেষবার 8 বছর আগে শুধুমাত্র একটা রাতের জন্য গিয়েছিলে, তাও ফিরে এলে ভোর হতে না হতে। আচ্ছা, তুমি কি এখনো ওই অতীতের বিষয়গুলো নিয়ে? আসছে দুর্গাপুজোয় কলকাতায় যাচ্ছি, এবার আপনি আসতে পারেন। কথাটা বলেই সবেগে উঠে দাঁড়ায় মুগ্ধ। কোনো দিকে না তাকিয়ে তখনই গটগট পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে তার চলে যাওয়ার পরপরই প্রাপ্তির হাসিতে মত্ত হলেন হিমাংশু রায়। হাসতে হাসতে সিক্ত হলো তার চোখ। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। মধ্যবয়স্ক হাসতে হাসতে আনমনে বিড়বিড় করে আওড়ালেন, এসো অধীর, শুধু একটা বার এসো। বাকি খেলটা না হয় মাঝরাতে আমিই খেলে দেব। মুখাবয়ে আধার নামিয়ে বসে আছে মাহি। হাঁটু দুটো জড়িয়ে ধরে রেখেছে বুকের সনে। কিউটির অনুপস্থিতিতে মনটায় বিষাদ ছেয়েছে তার। পারছে না ছুটে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে। এতদিন ভেবেছিল প্যালেসটা একটা কারাগার, অথচ এই গ্লাস হাউসে এসে সপ্তদশীর অমন চিন্তা একেবারেই উবে গেল যেন। তার ভাষ্যমতে, প্যালেস যদি হয় কারাগার, তাহলে পেন্ট হাউস হচ্ছে টর্চার সেল। হতাশায় তখনই সপ্তদশীর বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। কাউচের কোলে খানিকটা নড়ে চড়ে বসতেই আচানক কক্ষের দুয়ার হতে ভেসে এলো এক রক্ষীর ভয়ার্ত কণ্ঠ, হোলা সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। লোকটা কেমন ভয়ে তটস্থ। মুখ গহ্বরে বেশ কয়েকবার আটকে আটকে যাচ্ছে কথাগুলো। মাহি কপাল গোছালো তা দেখে।
বিরক্তি নিয়ে লোকটার অমন কথাকে এক প্রকার নাকচ করতেই যাবে, অমনি তড়িঘড়ি করে এক অদ্ভুত ব্যস্ততায় দুয়ার থেকে সরে গেলেন রক্ষী। মাহি হতবম্ব। কি বেয়াদব লোক, তার কথা না শুনেই চলে গেল। সপ্তদশীর রাগ হলো বেশ। পরাগ বসা ছেড়ে উঠে দাঁড়ালো পরক্ষণে। দাঁত কিরমির করতে করতে মনে মনে ভীষণ রাগ নিয়ে আওড়ালো, অসভ্য বেয়াদব লোকটা কি মনে করে আমায়? তার হাতের মোয়া, যখন ইচ্ছে ডাকবে, ছোবে, আবার ব্যথা দেবে। জাস্ট বিরক্তিকর একটা মানুষ। মনে মনে কথাগুলো আওড়ালেও বাইরে নিশ্চুপ মাহি। একবার ভাবলো যাবে না, শুনবে না লোকটার আদেশ। তবে পরক্ষণে সকালের কথা মনে পড়ে যাওয়ায় মুহূর্তেই মুখটা কাচুমাচু হয়ে গেল বেচারির। অতঃপর ভাবতে ভাবতে না চাইতেও পা বাড়ালো কক্ষের বাইরে। হলদেটে সোনালি আলোয় ঝলমল করছে পেন্ট হাউসের প্রতিটা কোণ। বিশালাকার রাজকীয় ডাইনিং টেবিলে সেজেছে হরেক রকম খাবার। সুঘ্রাণে মোমো করছে চারপাশ। এদিকে পা টিপে টিপে ডাইনিং স্পেসের দুয়ারে এসে দাঁড়ালো মাহি। সম্মুখের কাচের দেয়াল হতে দামি পর্দাগুলো আলতো করে সরিয়ে দিয়ে সামান্য উকি দিল ভেতরে। অমনি ডাইনিং টেবিল থেকে ভেসে আসে রুড মানবের ভরাট কণ্ঠ, কামিন সিগনোরা। হকচকিয়ে ওঠে মাহি। সে তো কাচের দেয়ালের বিপরীতে দাঁড়িয়ে আছে, তবে লোকটা তাকে দেখল কি করে? দেয়ালে তো কেবল তার প্রতিচ্ছবিটাই দেখা যাচ্ছে। তাহলে কি এটা ওয়ান ওয়ে মিরর গ্লাস? স্বনিগ্ধতার জেরে ক্ষুদ্র কদমে দেয়ালের ওপাশ থেকে বেরিয়ে আসে মাহি। ধীরে ধীরে প্রবেশ করল ভেতরে। আনমনে দৃষ্টি উঁচাতেই তাকিয়ে আচানক ঠেকল হেড অব দ্য চেয়ারে দাম্ভিকতার সঙ্গে বসে থাকা মাফিয়া বিস্টের পানে, যিনি আপাতত একদৃষ্টে তাকিয়ে আছে প্লেটের দিকে। মেয়েটার উপস্থিতি টের পেল কিনা কে জানে। সে কেমন হুট করেই নিজের বাম পায়ের উরুটা বের করে রাখল চেয়ারের পাশ দিয়ে। অতঃপর মাহির পানে না তাকিয়ে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে আদেশ ছুড়ল, কাম, সিট অন মাই ল্যাপ। দূরে কোথাও বজ্রপাত ঘটল কিনা কে জানে, তবে সপ্তদশীর বিস্ফোরিত নেত্র কপাল ছুঁতেই বোঝা গেল তার মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। মানবী তখনই পিছিয়ে গেল 2 কদম। তেলে বেগুনে জ্বলে ওঠার ন্যায় ছ্যাঁত করে বলে উঠল, কিসের ল্যাপ? কোন দুঃখে আমি আপনার কোলে বসতে যাব শুনি? এত বড় আকাল আমার এখনো। বাকিটা জিভ খসানোর ফুরসত মেলেনি বোকা মানবীর। তার পূর্বেই দৃষ্টি আটকালো যুবকের ডান হাতে ধরে রাখা ধারালো নাইফের পানে, যার স্বচ্ছ গায়ে আলো পড়তেই কেমন ঝলক দিয়ে উঠছে। রুড মানব এতক্ষণে কুদৃষ্টে তাকালো মেয়েটার পানে। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে হাতে থাকা নাইফটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তুই আসবি নাকি আমি আসব? না না, আমি আসছি, আমি আসছি। ভয়ে থরথর করে কাঁপছে মাহি। ক্ষুদ্র কদমে এগোচ্ছে সম্মুখে। তার ছিঁড়া লোকটার কথা অমান্য করে সে থোড়াই অকালে প্রাণ দেবে। এদিকে মুগ্ধ তাকিয়ে আছে ঠায়। বোকা মানবী টেবিলের নিকট এসে দাঁড়াতেই যুবক এক হ্যাঁচকা টানে সপ্তদশীকে তুলে এনে বসালো নিজের বাউরুর উপরে। তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরল মাহি। অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ তার এহেন অস্বস্তিকে আরেকটু বাড়াতে যুবক আলগোছে হাত রাখল মেয়েটার বাঁকানো কোমরে। মাহি তখনই দাঁত খিঁচে আওড়ালো, হাত সরান, ফাক ইউ। মুগ্ধর বেখাপ্পা ভাবলেশহীন উত্তর। তা শুনে মুখ কুঁচকায় সপ্তদশী। ওদিকে ততক্ষণে 2 জন সার্ভেন্ট এসে নতমুখে খাবার সার্ভ করে দিচ্ছে রুড মানবের পাতে। লোক দুটোর হাতগুলো যা কাঁপছে না! মাহি আর দৃষ্টে বেশ দেখল তা। মুগ্ধর সেদিকে খেয়াল নেই। সে কি সুন্দর মনোযোগী কায়দায় বেশ গুছিয়ে খাবার তুলল হাতে। অতঃপর ছোটোখাটো একখানা লোকমা তুলে এগিয়ে ধরল মেয়েটার মুখের দিকে।
মাহি মুখ খোলেনি, উল্টো দাঁত খিচে বসে আছে। গুরুগম্ভীর মাফিয়াবিস্ট গম্ভীর মুখে শুধালেন, হা কর। করব না। মেয়েটার চটপট উত্তর, পরপরই আবার জোর করে বন্ধ করেছে মুখ। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মেয়েটার মুখের দিকে খাবারটুকু ধরে রেখে গমগমে গলায় আওড়ালো, দুপুরে খাসনি সিগনোরা, আমার সাথে যত ইচ্ছে তেজ দেখা, বাট খাবারের সাথে মোটেও তেজ দেখাবি না। আই ডোন্ট লাইক দিস বুলশিট। কপাল কুঁচকায় মাহি। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে আচমকাই বলে ওঠে, ইফ ইউ ডোন্ট লাইক দিস দেন আই উড ডেফিনেটলি লাভ টু দিস। একদৃষ্টে তাকিয়ে রইল মুগ্ধ। তার মুখাবয়য়ের অভিব্যক্তি বোঝা বড় দায়। বাদামি চোখ দুটোর গভীরে কি যেন চলছে। মাহি সেদিকে তাকালো না একবার। যুবক খানিকক্ষণ সময় নিয়ে পরক্ষণেই রাশভারী কণ্ঠে বলে ওঠে, আমাকে জ্বালাতে নিজেকে জ্বালাস না সিগনোরা। ইট উইল হার্ট ইউ অ্যান্ড আই ওন্ট টলারেট দ্যাট। তাই আমি নিজেকে জ্বালাতে জ্বালাতে মেরে ফেলি, তাতে ঠাস। আজ বহুদিন পর যুবকের শক্তপোক্ত হাতের রুক্ষ আঙুলগুলো ফের রূঢ়তার সঙ্গে ছাপ বসালো মানবীর নরম তুলতুলে গালে, যার আঘাতে গাল বেঁকে গেল বেচারির। মাথাটা ঘুরতে লাগলো ভন ভন করে। কান দুটোয় ঝিঝি পোকারা বাসা বেঁধেছে। মাহি কেমন টলতে টলতে কোনো মতে সামলালো নিজেকে। ইস, গালের চামড়াটা যেন এক্ষুনি খসে পড়বে। যা জ্বলা জ্বলছে না, ফেটে টেটে গেল কিনা। সঙ্গে জুড়েছে চোয়ালের ব্যথা। সে আর বলতে। মেয়েটা তখনই গালের উপর হাত ঠেকিয়ে ফুপিয়ে উঠল বেশ। ফোপাতে ফোপাতে নাক টানতেই আবারও সম্মুখে দেখল যুবক খাবার তুলে রেখেছে মুখের কাছে। সপ্তদোষী এবার আর ঘাড়তেরামি করল না। অতি ভদ্রতা বজায় রেখে হাঁ করে আলগোছে মুখে তুলল খাবারটুকু। চাপার ব্যথায় বহু কষ্টে চিবুচ্ছে মেয়েটা, তবুও টু শব্দ অবধি করেনি সে। ওদিকে যুবকের চোয়াল হয়েছে শক্ত। অজানা কারণে ফুলেছে হাতসহ ঘাড়ের সব কটা রগ। ফর্সা মুখশ্রী রাগের তোড়ে লাল হয়েছে বেশ। বাদামি চোখ দুটোই লেপটেছে আগুন। মাহি পরপর ঢোক গিলছে শুকনো। আবারও মার খেতে হয় কিনা কে জানে। মাহি তড়িঘড়ি করে মনোযোগ অন্যত্র ফেরালো। সম্মুখে টেবিলে সাজিয়ে রাখা একখানা এন্টিক মোমবাতি স্ট্যান্ডের পানে দৃষ্টি থমকালো তার। মুহূর্তেই গালের ব্যথা ভুলে বিমুগ্ধ হলো সপ্তদশীর হরিণী আখিদয়। ওদিকে যুবক আরেকবার খাবার তুলেছে মেয়েটার মুখের কাছে, অথচ মাহির সেদিকে ধ্যান নেই। সে কেমন একদৃষ্টে তাকিয়ে আছে মোমবাতি স্ট্যান্ডের পানে। তা দেখে যুবকের আগে থেকে রাগে দাউ দাউ করে জ্বলতে থাকা মস্তিষ্কে বুঝি এক কৌটো ঘি ঢালল কেউ। সে কেমন শক্ত চোয়ালে কটমট করতে করতে তখনই এক খাবলায় টেবিল থেকে মোমবাতি স্ট্যান্ডটা তুলে এনে আচানক ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই বিকট শব্দে চুরমার হলো এন্টিক পিসটি। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। তড়িঘড়ি করে তাকালো সুদর্শনের পানে। স্নিগ্ধ গলায় বলেই বসল, কি করলেন এটা? মুগ্ধ ক্ষুব্ধতায় হিসহিসিয়ে যাচ্ছে। চোয়াল ফুটছে বেশ। তার ক্ষুব্ধ দৃষ্টি চুরমার হয়ে পড়ে থাকা মোমবাতি স্ট্যান্ডের পানে। মানবীর কথা কর্ণকুহরে পৌঁছাতেই মনের কোণে এক অবাধ্য হিংসের আগুন জ্বালিয়ে সে প্রতিউত্তরে বলল, তুই মুগ্ধ হয়ে ওকে দেখছিলি, আমার সহ্য হলো না। হতবাক মাহি। মুখাবয়ে ছেয়েছে একাকার সম অবদ্ধ ছাপ। যুবকের অমন উদ্ভট পাগলামো দেখে মেয়েটা খানিক বিজ্ঞ গলায় বলে ওঠে, এটা একটা সামান্য মোমবাতি স্ট্যান্ড। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের মুগ্ধ করতে পারে, হোক তা কোনো বস্তু কিংবা মানুষ। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। চোখ দুটো তীক্ষ্ণ করে হাসল সাইকোপ্যাথের ন্যায়।
মাহির অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো তা দেখে। রুডমানব কেমন ঠোঁট কামড়ে বলতে লাগলো, তোর ওই চোখ দুটো আমি বাদে অন্য কারোর প্রতি মুগ্ধতা ছড়ানোর দুঃসাহস করেই দেখুক একবার। ট্রাস্ট মি সিগনোরা, আমি তেমন কিছুই করব না, জাস্ট ছেড়ে দেব। হতবিহ্বল মাহি বোকার ন্যায় জিজ্ঞেস করে ওঠে, সত্যি সত্যিই ছেড়ে দেবেন? বাঁকা হাসল রুডমানব, আবারও খাবার তুলে এগিয়ে দিল মেয়েটার মুখের দিকে। ভারী অথচ ঠান্ডা গলায় বলল, হুম, ছেড়ে দেব। উত্তপ্ত সালফিউরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কে দুজনকে একসঙ্গে ছেড়ে দেব, কুল না? দাঁত কিরমির করে ওঠে মাহি, নরম চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, ব্লাডি সাইকো। স্রেফ ঠোঁট পিষে হাসল মুগ্ধ, ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো, ইয়েস আই অ্যাম। মাহির রাগ বাড়ছে তরতর করে। মুখের সামনে সুদর্শনের বাড়ন্ত হাত দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি মানবী। তখনই খাবার খাওয়ার বদলে ধারালো দাঁত দিয়ে আঁকড়ে ধরল মানবের রুক্ষ আঙুল। ক্রমশ দাঁতের জোর বাড়াচ্ছে মাহি, নিজের সর্বশক্তি দিয়ে কামড় দিচ্ছে মুগ্ধর আঙুলে। অথচ কাণ্ড দেখো, রুডমানব নিরুত্তেজ, কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়াই গভীর দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহি আর দৃষ্টে দেখল তা। পরক্ষণেই দাঁতের জোর বাড়ালো দ্বিগুণ। প্রায় মিনিট পাঁচেকের এরূপ অত্যাচারে আচমকা সপ্তদশী স্বাদ পেল ক্ষারীয় কিছুর। আর অমনি হকচকিয়ে ওঠে সে। তড়িঘড়ি করে মুখ গহ্বর থেকে যুবকের আঙুলগুলো বের করে এনে সম্মুখে তাক করতেই দেখে আঙুলের রুক্ষ চামড়া ফেটে অবলীলায় লৌহ গড়াচ্ছে। নিজ কর্মে অপরাধিত্ব গ্রাস করল সপ্তদশীকে। রাগের জন্য এমন অন্ধ হলো কবে থেকে সে? মায়াবিনী আহত দৃষ্টে তাকালো যুবকের পানে, আর অমনি স্থির হলো মাহি। যুবক নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে, তার মুখাবয়ে ব্যথার লেশমাত্রও নেই। মাহি কেমন আহত সুরে বলল, হাতটা সরালেন না কেন আপনি? তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিচ্ছিলি, তাই আর ডিস্টার্ব করিনি।